আসসালামু আলাইকুম। এক্সিস মেডিকেল স্কুলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। সেই সাথে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের ক্লিনিক্যাল সেশনে। আপনাদের সাথে আছি আমি তানজিনা সেলিম সাজিয়া। আমাদের আজকের টপিক টিউবারকুলোসিস। আমাদের দেশের প্রেক্ষাপটে টিউবারকুলোসিস একটি খুবই গুরুত্বপূর্ণ ডিজিজ। পাশাপাশি সারা বিশ্বে যতগুলো ইনফেকশাস ডিজিজ আছে তার মধ্যে টিউবারকুলোসিসকে আমরা চিনি একটি ওয়ার্ল্ড ওয়াইড বার্ডেন হিসেবে। বিশ্বের 30টি টিবি বার্ডেন কান্ট্রির মধ্যে বাংলাদেশ অন্যতম। পাশাপাশি বিশ্বের যতগুলো টিউবারকুলোসিসের কেস প্রতি বছর ধরা পড়ে তার মধ্যে 40% কেসই আমরা পেয়ে থাকি সাউথ ইস্ট এশিয়ান রিজিয়নে। তাই এই ইম্পর্টেন্ট টপিকটিকে নিয়ে আমরা আমাদের আজকের সেশনটিকে সাজিয়েছি। এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে আজকে উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় মেন্টর ডক্টর আশরাফুল হাসান স্যার। স্যার একজন মেডিসিন এবং ইনফেকশাস ডিজিজ স্পেশালিস্ট, কর্মরত আছেন ঢাকা মহানগর জেনারেল হসপিটালে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। স্যার চেষ্টা করবেন প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার। তো আমরা আর কথা না বাড়িয়ে এখন সরাসরি স্যারের কাছে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম সাজিয়া, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি তোমাকে এবং তোমার মাধ্যমে অ্যাক্সিস মেডিকেল স্কুলের সকল মেম্বারকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আবারও তোমাদের মাঝে আসতে পেরে অত্যন্ত আনন্দ। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্যার আপনি আমাদেরকে সময় দিচ্ছেন, আপনার ব্যস্ত সময়ের মাঝেও আমাদের জন্য স্যার আপনি সময় বের করেছেন। স্যার আমরা আমাদের আজকে আলোচনার টপিকে তাহলে চলে যেতে পারি এখন। হ্যাঁ, এখন শুরু করা যাক। স্যার টিউবারকুলোসিসের কথা যদি বলতে হয় তাহলে আমাদের দেশে বর্তমানে টিউবারকুলোসিসের অবস্থাটা এখন কি রকম, বা কেন এত হাইলি ইনফেকশাস ডিজিজ হিসেবে আমাদের দেশে টিউবারকুলোসিস পরিচিত? আসলে তুমি প্রথম যেই কথাটা বললে যে টিউবারকুলোসিস ওয়ার্ল্ড ওয়াইড এখনো একটা খুব হাইলি ইনফেকশাস ডিজিজ, এবং এটা কে বলা হচ্ছে যে বার্ডেন অফ দি ওয়ার্ল্ড, অ্যান্ড স্পেশালি সাউথ ইস্ট এশিয়ার রিজিয়নে, যে রিজিয়নে আমরা বসবাস করি, সাবকন্টিনেন্টে টিউবারকুলোসিসের প্রাদুর্ভাব খুব বেশি। আর আমাদের দেশে প্রতি বছরই প্রায় তোমার হচ্ছে যে 1 লাখের উপরে আমরা নতুন কেস ডিটেক্ট করে থাকি, এবং আমাদের দেশে মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট যে টিউবারকুলোসিস সেটাও খুব প্রকটভাবে আমরা পাই। বিভিন্ন ফ্যাক্টর এর পিছনে কাজ করে। তো টিউবারকুলোসিস আসলে হাইলি ইনফেকশাস এই কারণে যে এটা একটা এয়ারবোর্ন ডিজিজ। টিউবারকুলোসিসের যেই জীবাণু সেটা বাতাসের মাধ্যমে ছড়ায়। যখন কোনো একটা ইনফেক্টেড পারসন সে যদি এই টিউবারকুলোসিসে আক্রান্ত হয়, তখন সে যতক্ষণ না পর্যন্ত চিকিৎসা নিচ্ছে ততক্ষণ পর্যন্ত সে এটাকে ছড়াতেই থাকবে অন্যদের মাঝে, এবং সেটা তার নিঃশ্বাসের মাধ্যমে, কাফিং যে কাশি এবং শ্বাস প্রশ্বাস ছাড়ার মাধ্যমে, ইভেন সে যদি গান গায় বা থুতু ফেলে সেগুলির থেকেও যেই জীবাণুটা বাতাসে থাকে, এটা সাসপেন্ডেড অবস্থায় থাকে, এবং এর মাধ্যমে অন্যান্য লোকজন সেটা থেকে আক্রান্ত হতে পারে। তো সেই জন্য এটা খুব হাইলি ইনফেকশাস। আর আমাদের দেশের জন্য অবশ্যই এটা একটা মারাত্মক ঝুঁকিপূর্ণ রোগ, ইনফেকশাস ডিজিজ। সে কারণে আমরা এটা নিয়ে খুব কনসার্ন। স্যার কি কি অর্গানিজমের মাধ্যমে টিউবারকুলোসিস হতে পারে? টিউবারকুলোসিস মূলত দুইটা রিজার্ভার বা ক্যারিয়ার থাকে। সেটা হচ্ছে, একটা হচ্ছে হিউম্যান বডি, আর একটা হচ্ছে বভাইন বা ক্যাটল, যেটাকে আমরা বাংলায় গরু মানে কাউ বলি। তো হিউম্যান বডিতে যেই অর্গানিজমটা পাওয়া যায় বা যেটা ইনফেকশন করে সেটা হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। আর ক্যাটেলসে যেই জীবাণুটা আক্রমণ করে সেটা হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম বভিস। তো হিউম্যান টু হিউম্যান স্প্রেডিংটাই বেশি হয় আমাদের দেশে। আর যেটা মাইক্রোব্যাকটেরিয়াম বভিস সেটা আসলে ওই কাউ মিল্কের মাধ্যমে ছড়ায়। সেটা আমাদের দেশে খুব বেশি পাওয়া যায় না, কারণ হচ্ছে আমরা তো কাউ মিল্ক সাধারণত বয়েলড, খুব হিট দিয়ে বয়েল করার পরে
পান করি বা ড্রিঙ্ক করি, সেই জন্য মিল্কে খুব একটা টিউবারকুলার যেই ক্যাটলসে যে টিউবারকুলোসিসটা থাকে, মাইকোব্যাকটেরিয়াম বভিস, সেটা খুব একটা পাওয়া যায় না। মূলত আমাদের হিউম্যান টু হিউম্যান স্প্রেডিংটাই মূল কারণ আমাদের দেশে টিউবারকুলোসিসের, এবং এটার জীবাণু হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। এটা একটা ব্যাকটেরিয়া, এর মাধ্যমেই মূলত এই রোগটা ছড়ায়। স্যার, আমরা তো জানি টিউবারকুলোসিস বিভিন্ন ধরনের হতে পারে। তো আমরা যদি বলি টিউবারকুলোসিসকে আমরা কি কি ভাগে ভাগ করব স্যার, তাহলে আমরা কি কি বলতে পারি? আহ, আমরা টিউবারকুলোসিস মূলত বিভিন্ন আহ, ধরন অনুযায়ী ভাগ করা যায়। যেমন প্রথমেই যেটা ইম্পর্টেন্ট আমরা ভাগ করতে পারি সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু অ্যানাটমিক্যাল সাইট। যে আমরা জানি যে লাংসে এটার প্রাইমারি লিশন বা প্রাইমারি ইনফেকশনটা হয়, সেই জন্য আমরা যদি অ্যাকর্ডিং টু অ্যানাটমিক্যাল সাইট চিন্তা করি, তাহলে সেটাকে বলা যাবে যে পালমোনারি টিউবারকুলোসিস। আর পালমোনারি টিউবারকুলোসিসের বাইরে আমাদের বডির অন্যান্য অর্গানগুলিতেও টিউবারকুলোসিস হতে পারে, সেগুলিকে আমরা বলি এক্সট্রা পালমোনারি টিউবারকুলোসিস। সো অ্যাকর্ডিং টু অ্যানাটমিক্যাল সাইট এটা দুই ধরনের। আর আরেকটা আছে যে আমরা যদি ব্যাকটেরিওলজিক্যাল কনফার্মেশনের ভিত্তিতে টিউবারকুলোসিস ক্যাটাগরাইজেশন বা ভাগ করি, তাহলে দেখা যাবে যে ব্যাকটেরিওলজিক্যালি কনফার্মড অর্থাৎ ক্লিনিক অথবা ক্লিনিক্যালি ডায়াগনোসড টিউবারকুলোসিস, আরেকটা হচ্ছে ব্যাকটেরিওলজিক্যালি নন কনফার্মড টিউবারকুলোসিস। আর আরেকটা হচ্ছে যে অ্যাকর্ডিং টু ট্রিটমেন্ট মডালিটি। যেমন একটা হচ্ছে যে তোমার নিউ কেস, যে আমরা ব্যাকটেরিওলজিক্যালি কনফার্ম যে কেসগুলি পাচ্ছি সেগুলিকে আমরা বলতেছি নিউ কেস। আরেকটা হচ্ছে যে রিলাপস, অর্থাৎ একজনের টিবি ট্রিটমেন্ট শুরু হয়ে সে কিওর হয়ে গেল, অথবা আমরা তাকে ট্রিটমেন্ট কমপ্লিটেড বলে ঘোষণা করলাম, তার কিছুদিন পরে সে আবার আক্রান্ত হলো, এটাকে বলে আমরা রিলাপস কেস। আরেকটা হচ্ছে যে ট্রিটমেন্ট ফেইলিউর, বা যাদেরকে আমরা রিট্রিটমেন্ট ক্যাটাগরিতে ফেলি, ট্রিটমেন্ট ফেইলিউর অথবা ডিফল্ট কেস, যে যারা ট্রিটমেন্ট নিচ্ছিল দেখা গেল যে 1 মাস বা 2 মাস ওষুধ খাওয়ার পরে ছেড়ে দিল, সেটাকে আমরা ফেইলিউর, ট্রিটমেন্ট ফেইলিউর বা অ্যাবসেন্ট অথবা ডিফল্ট অথবা লস অফ যে ট্রিটমেন্ট, সেটাকে আমরা এই ক্যাটাগরিতে ফেলতে পারি। অ্যাকর্ডিংলি এগুলি ভাগ করা যায়। আর আরেকটা হচ্ছে যে WHO অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন টিবি ট্রিটমেন্ট করার জন্য দুইটা ক্যাটাগরি করে দিয়েছে, সেটা হচ্ছে ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2। ক্যাটাগরি 1 হচ্ছে অল নিউ কেসেস, আইদার পালমোনারি অথবা এক্সট্রা পালমোনারি কেসেস। আর ক্যাটাগরি 2 হচ্ছে এই যে বাকিগুলি বললাম, রিলাপস, রিকারেন্ট অথবা ট্রিটমেন্ট ফেলিউর অথবা ডিফল্ট কেস, যেগুলি লস হয়ে যাচ্ছে ট্রিটমেন্ট অর্ধেক হওয়ার পরে বা কিছুদিন খাওয়ার পর সে আর টিবি ওষুধ খাচ্ছে না। এই ক্যাটাগরি হচ্ছে ক্যাটাগরি 2। এইভাবে মোটামুটি ভাগ করা যায়। স্যার, মিলিয়ারি টিউবারকুলোসিস আমরা কখন বলতে পারি? মিলিয়ারি টিউবারকুলোসিস হচ্ছে আরেকটা জিনিস। আসলে এটা হচ্ছে তোমার যে হেমাটোজেনাস স্প্রেড, অর্থাৎ ব্লাডের মাধ্যমে যখন অ্যাকিউট একটা স্প্রেড হয় ইনফ্লামেশনটা, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস যেই বেসিলাইটা আছে, আমরা যেটাকে বলি বেসিলি, এবং এটা ব্লাডের মাধ্যমে যখন বডিতে ছড়িয়ে যায়, তখন এটাকে মিলিয়ারি টিউবারকুলোসিস বলা হয়। মিলিয়ারি টিউবারকুলোসিসের একটা ক্রাইটেরিয়া আছে, সেটা হচ্ছে যে তোমার আইদার 2 অর মোর অর্গান, অর্থাৎ পালমোনারি লিশনের বাইরে যদি 2টা বা তার বেশি অর্গান ইনভলভ হয়, তার সাথে যদি পালমোনারি টিউবারকুলোসিস থাকে বা নাও থাকে, অর্থাৎ উইথ অর উইদাউট পালমোনারি টিউবারকুলোসিস, তখন তাকে আমরা মিলিয়ারি টিউবারকুলোসিস বলি। এবং এই মিলিয়ারি টিউবারকুলোসিস ডায়াগনোসিস করতে গেলে এগুলি পরে আবার আমি ইনভেস্টিগেশনের সময় বলতে পারি। ডায়াগনোসিস করতে গেলে আমাদেরকে প্রথমে পালমোনারি লিশন আছে কিনা সেটা কনফার্ম করতে হবে, দেখতে হবে, এবং কোথায় আছে অন্যান্য অর্গানগুলিতেও আমাদেরকে সার্চ করতে হবে। এইভাবে আমরা মিলিয়ারি টিউবারকুলোসিস ডায়াগনোসিস করতে পারি, এবং এটাকে মিলিয়ারি টিউবারকুলোসিস বলে। স্যার, একজন টিউবারকুলোসিসের পেশেন্ট কি কি ক্লিনিক্যাল সাইন সিম্পটমস নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করতে পারে? এটা খুব কমন একটা জিনিস যেটা জানতে চেয়েছে, এবং এটা খুবই ইম্পর্টেন্ট যে টিউবারকুলোসিস হলে পরে
একজন পেশেন্টের বা একজন পার্সনের কি কি ক্লিনিক্যাল সিমটম বা সাইন্স আমরা পেতে পারি। যেমন ফার্স্ট অফ অল তার কফ থাকবে, আনইউজুয়াল কফ ফর মোর দেন 3 or more উইকস, অ্যাটলিস্ট 3 উইকস যদি টানা কফ থাকে যেটা আনএক্সপ্লেইনড এবং আনইউজুয়াল, এটা একটা ইম্পর্টেন্ট ফিচার, এটা অনেকেরই থাকে, এটা থাকেই। এটা একটা, সাথে কাফিং আপ ব্লাড যেটাকে আমরা বলি হেমোপটাইসিস, মেডিকেল টার্ম হচ্ছে হেমোপটাইসিস, সেটা থাকতে পারে। আরেকটা জিনিস যেটা থাকতে পারে চেস্ট পেইন, অনেকের এই কাফ বা কাফিং আপ ব্লাড এর সাথে চেস্ট পেইন থাকতে পারে, সাথে অন্যান্য জেনারেল সিমটম যেরকম ফিভার থাকতে পারে, নাইট সোয়েটিং থাকতে পারে, আনএক্সপ্লেইনড ওয়েট লস থাকতে পারে, ওজন কমে যায়, এবং লস অফ অ্যাপেটাইট, ক্ষুধামন্দা যেটাকে বলি আমরা, সেটা থাকতে পারে। আর নাইট সোয়েট তো বললাম যে রাতে ঘাম হয়, একটু সন্ধ্যায় জ্বর জ্বর ভাব থাকে এবং রাতের বেলা ঘাম হয়। আর আরেকটা জিনিস হচ্ছে ফেটিক, যে অবসন্ন ভাব বা দুর্বলতা, সেটা থাকতে পারে। এগুলি হচ্ছে মূলত কমন ফিচার এবং ক্লিনিক্যাল সিমটম একজন টিউবারকুলোসিস পেশেন্টের। আদার দেন অন্যান্য এক্সট্রা পালমোনারি টিউবারকুলোসিসে অ্যাকর্ডিং টু সাইট সেটা থাকতে পারে, যেমন লিম্ফ নোডে হলে সোয়েলিং হয়, লিম্ফ নোডে স্পেশালি যেসব জায়গায় লিম্ফ নোড এফেক্টেড হয় সেখানে হতে পারে। মেনিনজাইটিস যদি হয়, টিউবারকুলার মেনিনজাইটিস যেটা, সেটাতে দেখা যায় যে ফিভার থাকে, তারপর একটু পেশেন্টের কনফিউশন তৈরি হতে পারে। আর সাইন আমরা যেটা নেক রিজিডিটি সাইন সেটা পজিটিভ পেতে পারি, হ্যাঁ, বা কার্নিক সাইন সেটা পজিটিভ পেতে পারি। আবার যখন অ্যাবডোমিনাল টিউবারকুলোসিস হয় তখন অ্যাবডোমিনাল সিমটম দেখা দেয়, আইদার ডায়রিয়া অথবা কনস্টিপেশন, অ্যাবডোমিনাল পেইন, এগুলি থাকতে পারে। যদি জয়েন্টে হয় তাহলে জয়েন্ট সোয়েলিং এবং পেইন এটা থাকতে পারে। যদি ভার্টিব্রাল রিজিয়নে হয় তাহলে সেখানে সোয়েলিং তৈরি হতে পারে, একটা লাম্প তৈরি হতে পারে, এবং এর সাথে লো ব্যাক পেইন বা ব্যাক পেইন থাকতে পারে। সাথে অন্যান্য যে জেনারেল ফিচারগুলি বললাম, যে ফিভার, তারপরে তোমার লস অফ অ্যাপেটাইট, ওয়েট লস, ফ্যাটিগ, এগুলি সাথে থাকতে পারে। এই হচ্ছে কমন ক্লিনিক্যাল সিমটম। স্যার, আমরা গন ফোকাস এবং গন কমপ্লেক্স এই দুটো টার্ম সবসময় ফেস করি প্রশ্নে। স্যার, এই দুইটা টার্ম সম্পর্কে যদি আলোচনা করতেন। এটা হচ্ছে যে একটা প্যাথোজেনেসিসের পর্যায়ে গিয়ে তোমার আমরা বলি সাধারণত টিউবারকুলোসিস জীবাণুটা, যে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, যখন নিঃশ্বাসের মাধ্যমে ইনহেলেশনাল বা রেসপিরেশনের মাধ্যমে আমাদের লাংসে ঢুকে, তখন সেটা গিয়ে প্রথমে লাংসের যে অ্যালভিওলাই বা ব্রঙ্কিউল সেখানে যায়। ওখানে যাওয়ার পর তারা ইনফ্লামেটরি প্রসেস তৈরি করে, যেটাকে আমরা বলি যে এক্সোডেটিভ এক্সোডেটিভ একটা লিশন তৈরি করে, এটা প্রাইমারি ইনফেকশন। তো ওখান থেকে যখন লাংসে তোমার জায়ান্ট সেল একটা গুলি এর চারপাশে থাকে তোমার হচ্ছে ইপিথেলয়েড সেল, এবং এগুলি যখন কেজিয়েশন করে তখন এটাকে বলা হয় কেজিয়েশন নেক্রোসিস। এবং এই কেজিয়েশন নেক্রোসিসটা যখন ফাইব্রাস টিস্যু দিয়ে সারাউন্ডেড হয়ে পরবর্তীতে হিল হয় এই ফাইব্রাস টিস্যুর মাধ্যমে, তখন এখানে একটা ফাইব্রাস ক্যালসিফিকেশন তৈরি হয়। এখন যখন প্রাইমারি যেই লিশনটা তৈরি হয় ইনফ্লামেশনের, সেটাকেই আমরা বলতেছি যে প্রাইমারি গন ফোকাস। এবং এই গন ফোকাস তৈরি হওয়ার পরে যেই লিম্ফ নোড বা লিম্ফেটিক যেই পাথওয়ে আছে সেটার মাধ্যমে যখন ইনফ্লামেশন গুলি তোমার স্প্রেড আউট হয়, তখন এই লিম্ফ নোড, হোল লিম্ফ নোডটাকে যখন হোল লিম্ফেটিক পাথওয়েটাকে যখন ইনভলভ করে, তখন এটাকে বলা হচ্ছে গন কমপ্লেক্স। এই হচ্ছে মূলত দুইটা টার্মের উৎপত্তি এখান থেকে। এটা আসলে প্যাথোজেনেসিস পর্যায়ে তৈরি হয় আর কি। স্যার, প্রাইমারি টিউবারকুলার ইনফেকশন এবং হচ্ছে স্যার অ্যাক্টিভ টিউবারকুলার ডিজিজ যেটাকে আমরা বলছি, স্যার এগুলো বলতে আসলে আমরা কি বুঝি? প্রাইমারি টিউবারকুলার ইনফেকশন হচ্ছে একজন পার্সন যখন তার সে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস দ্বারা আক্রান্ত হয়, তখন তার মধ্যে কোনো ধরনের সাইন সিমটম ডেভেলপ করে না, কিন্তু সে ইনফেক্টেড। এবং তার এটা ডায়াগনোসিস করার জন্য আমরা টেস্ট করি, যেটাকে আমরা মন্টোক্স টিউবারকুলিন টেস্ট বলি, এবং আরেকটা আছে ব্লাড টেস্ট, এটার মাধ্যমে মোটামুটি ধরা যায়। বাট দিস পারসন হ্যাজ নো সাইন সিমটমস।
এটাকে বলা হচ্ছে প্রাইমারি টিউবারকুলোসিস ইনফেকশন বা ল্যাটেন্ট টিবি ইনফেকশন। সুপ্ত অবস্থায় থাকে এবং এই প্রাইমারি টিউবারকুলোসিস ইনফেকশনটা মোর দেন ইয়ার্স ইভেন লাইফ লং এটা বডিতে থেকে যেতে পারে। সেটা কিন্তু অ্যাক্টিভ টিউবারকুলার ডিজিজ তৈরি করে না। যখন টিউবারকুলোসিস ডিজিজ হিসেবে বডিতে দেখা দিবে, এই প্রাইমারি ইনফেকশন থেকেই যেটা বলিনি সেটা হচ্ছে যে প্রাইমারি ইনফেকশন এর ক্ষেত্রে 90% কেস দেখা গেছে যে সেটা অ্যাক্টিভ টিউবারকুলার ডিজিজ প্রডিউস করে না, বাট 10% কেসে সেটা করে। এখন কাদের ক্ষেত্রে করে সেটার কিছু ফ্যাক্টর আছে। যখন এই সাইন সিমটম গুলি দেখা দেয়, যেই ক্লিনিক্যাল ফিচার গুলি বললাম, তখন আমরা যখন ব্যাকটেরিওলজিক্যাল পরীক্ষার মাধ্যমে কনফার্ম করি যে হি অর শি হ্যাজ ডেভেলপড ক্লিনিক্যাল সাইন সিমটমস উইথ ব্যাকটেরিওলজিক্যালি পজিটিভ, অর্থাৎ আমরা যেসব ব্যাকটেরিওলজিক্যাল এক্সামিনেশন গুলি পরীক্ষাগুলি ইনভেস্টিগেশন গুলি করি সেখানে যদি পজিটিভ স্মেয়ার বা পাওয়া যায় এই মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসের এবং সাথে সাইন সিমটম থাকে, তখন এটাকে বলা হচ্ছে যে অ্যাক্টিভ টিউবারকুলার ডিজিজ, অর্থাৎ এটা সে একজন রোগী হয়ে গেল। এ হচ্ছে দুটার মধ্যে পার্থক্য। স্যার, পালমোনারি টিবির তো পরবর্তীতে আরো কিছু কিছু কমপ্লিকেশন দেখা দিতে পারে, তো স্যার কি কি ধরনের কমপ্লিকেশন আমরা পাই? পালমোনারি টিবির ক্ষেত্রে শুধু না, এক্সট্রা পালমোনারিতেও কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে। যেগুলি সাইন সিমটম বললাম সেগুলি তো আছেই, সাথে যেরকম মিলিয়ারি টিউবারকুলোসিস ওয়ান অফ দ্য কমপ্লিকেশন। যখন দেখা যায় যে কি বলে স্প্রেড আউট হয় ব্লাডের মাধ্যমে, তখন মিলিয়ারি টিউবারকুলোসিস ডেভেলপ করে। আর পালমোনারি টিউবারকুলোসিসের ক্ষেত্রে মূলত যেই কমপ্লিকেশনটা দেখা দেয় সেটা হচ্ছে প্লোরাল ইফিউশন। হ্যাঁ, আমরা সবাই জানি প্লোরাল ইফিউশনটা কি। যখন প্লোরাল ইফিউশন দেখা দেয় তখন এই পেশেন্টের চেস্ট পেইনটা খুব সিভিয়ার ডেভেলপ করে। সাথে আরেকটা জিনিস হতে পারে পেরিকার্ডিয়াল ইফিউশন, অর্থাৎ আমাদের হার্টের যে কাভারিংস পেরিকার্ডিয়াম সেখানেও ইফিউশন তৈরি হতে পারে। আরেকটা জিনিস হতে পারে যে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিমটম, অ্যাবডোমিনাল টিউবারকুলোসিস যদি হয় তখন সেখানে অ্যাসাইটিস ডেভেলপ করতে পারে। যখন সিএনএস এ হয় তখন মেনিনজাইটিস ডেভেলপ করতে পারে। হ্যাঁ, যখন গিয়ে তোমার হচ্ছে রেটিনাতে হয় তখন রেটিনাইটিস ডেভেলপ করতে পারে। যখন এই কিডনিতে হয় তখন নেফ্রাইটিস বা অ্যাকিউট রেনাল ফেলিওর পর্যন্ত হয়ে যেতে পারে। যখন ভার্টিব্রাল কলামে হয় তখন অ্যাবসেস বা এই জাতীয় কিছু তৈরি হতে পারে। অ্যাবসেসটা অনেক সময় ড্রেইন করে একদম নিচের দিকে পর্যন্ত চলে যায়, সোয়াস রিজিয়ন পর্যন্ত। সোয়াস অ্যাবসেস তৈরি হতে পারে। এটার আবার আরেকটা নাম আসে, রোগটা স্পটস ডিজিজ, যেটা ভার্টিব্রাল কলামে বা বোনে তৈরি হয়। তো এরকম কিছু কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে। আরেকটা সর্বশেষ যে মিলিয়ারি টিউবারকুলোসিস যখন হয় তখন এই মিলিয়ারি টিউবারকুলোসিস হওয়ার সময় বা তার পরবর্তী সময় সেপ্টিসেমিয়া ডেভেলপ করতে পারে। সেপ্টিসেমিয়া হয়ে ইভেন সেপ্টিক শকে পর্যন্ত পেশেন্ট চলে যেতে পারে এবং তার থেকে মৃত্যু হতে পারে। এইগুলি মূলত টিউবারকুলোসিসের কমপ্লিকেশন বিভিন্ন সাইট অনুযায়ী। স্যার, আমরা টিউবারকুলোসিসের জন্য কি কি ইনভেস্টিগেশন করতে পারি? টিউবারকুলোসিসের জন্য আসলে ইনভেস্টিগেশন গুলি খুব ইম্পর্টেন্ট। ক্লিনিক্যাল সাইন সিমটম যদি নাও থাকে, একজন পার্সন যখন সে এমন একটা রিজিয়নে থাকে যে টিউবারকুলার বার্ডেন এরিয়া, অথবা তার খুব রিসেন্টলি কোনো টিউবারকুলোসিস পেশেন্টের সাথে কন্ট্যাক্ট হিস্ট্রি আছে, এই ধরনের ক্ষেত্রে আমরা সাধারণত যদি কেউ কমপ্লেন করে আনওয়েলনেস, বিশেষ করে ফ্যাটিক, ফিভার এই টাইপের যদি থাকে, দীর্ঘদিনের সমস্যা বা কাফ, আনইউজুয়াল কাফ ফর মোর দেন 3 উইকস, এগুলি থাকলে আমরা যেই চেষ্টা করি সেটা হচ্ছে টিউবারকুলিন টেস্ট, মন্টো টিউবারকুলিন টেস্ট যেটাকে আমরা বলি, বা টিউবারকুলিন স্কিন টেস্ট। হ্যাঁ, এটা একটা। আরেকটা হয় যে ব্লাড টেস্ট, এটা হচ্ছে প্রাইমারি ইনভেস্টিগেশন। তা এইগুলি যদি পজিটিভ পাওয়া যায় তার মানে ধরে নিতে হবে যে ওই পেশেন্ট বা ওই ব্যক্তি টিউবারকুলোসিস দ্বারা ইনফেক্টেড, আক্রান্ত, বাট হি অর শি ইজ নট ডিজিজ পারসন। এখন ডিজিজ কনফার্ম করতে গেলে আমাদেরকে ব্যাকটেরিওলজিক্যাল এক্সামিনেশন গুলি করতে হবে, সাথে চেস্ট এক্সরে করতে হবে।
এগুলির মাধ্যমে আমরা টিউবারকুলোসিস ডিটেক্ট করতে পারি। এখন এগুলির বিভিন্ন ইন্টারপ্রিটেশন আছে, যে আমি কখন কিভাবে ইন্টারপ্রেট করে এই কোন পার্সনকে কিভাবে ক্যাটাগরাইজ করব, কোন পার্সনকে কখন আমি বলবো যে আইদার হি অর শি ইজ টিউবারকুলার প্রাইমারি ইনফেকশন অর ডিজিজ। বিভিন্ন ইন্টারপ্রিটেশন আছে, এগুলি নিয়ে কথা যদি জানতে চাও তাহলে বলতে পারি যে কোন সময় কোনটা হয়। স্যার এগুলো সম্পর্কে আসলে ইন্টারপ্রিটেশন গুলো আমরা জানতে চাই। এছাড়াও স্যার হচ্ছে আচ্ছা। রেডিওলজিক্যাল যে ফাইন্ডিংস গুলো আমরা পাই স্যার, এগুলো সম্পর্কে যদি হুম জানতে হুম। চাই। এখন হচ্ছে যে যদি আমি বলি যে আমরা সাধারণত যেটা করি, আমরা ব্লাড টেস্টটা খুব একটা আমাদের দেশে হয় না। আমাদের এখানে যেটা হয় যে টিউবারকুলিন স্কিন টেস্ট বা মন্টো টিউবারকুলিন টেস্ট, এটা একটা ফ্লুইড আছে টিউবারকুলিনটা আমরা ইনজেক্ট করি। এটা হচ্ছে তোমার ইন্ট্রাডার্মাল পজিশনে ইনজেক্ট করতে হয়। তো এটা সাধারণত আমরা 4 আর্মে করে থাকি। 4 আর্মে করার পরে এটার একটা রেজাল্ট আমরা 24 থেকে 72 ঘন্টার মধ্যে পাই। তো এটাকে কখন পজিটিভ বলা হয়, এটার আবার 3টা ক্যাটাগরি আছে। একটা হচ্ছে যে যদি 5 মিলিমিটার ইনডিউরেশনটা 5 মিলিমিটার বা তার বেশি হয়। এখন বুঝতে হবে যে ইনডিউরেশনটা আমরা কতটুকু নিব। এটা একটা হুইলের মতো একটা ইনডিউরেশন তৈরি হয়, যেখানে ইনজেক্টেবল সাইট সেই জায়গাটায়। এটা কেন তৈরি হয়, কারণ এখানে একটা ইমিউন রিয়াকশন হয়। ইমিউন রিয়াকশনটা কার এগেনস্টে হয়? টিউবারকুলিন যেই ফ্লুইডটা আমরা দিলাম সেটাতে থাকে হচ্ছে তোমার পিউরিফাইড প্রোটিন ডেরাইভেটিভস। এই পিউরিফাইড প্রোটিন ডেরাইভেটিভস এর এগেনস্টে যেই ইমিউন রিয়াকশনটা সেটা হয়। এই ইমিউন রিয়াকশনটা হওয়ার পরে সেখানে একটা সোয়েলিং বা একটা ইনডিউরেশন তৈরি হয়। এর চারপাশে কিন্তু একটা রেড এরিয়া থাকে। তো রেড যেই এরিয়াটা থাকে এটাকে বলি আমরা ইরাইথিমা। তো এই ইরাইথিমা বাদ দিয়ে শুধু যেই ফ্যাকাশে অংশটা ইনডিউরেশনটা সেটার মেজারমেন্ট নিতে হয়। সেই মেজারমেন্টে যখন 5 মিলিমিটার পাওয়া যায় তখন আমরা এটাকে পজিটিভ বলবো। কাদের ক্ষেত্রে? সবার জন্য না। যেমন তোমার আমার ক্ষেত্রে যদি হয় সেটা, বা সাধারণ লোকের জন্য যদি হয় সেটা পজিটিভ হবে না। কখন পজিটিভ হবে? আইদার ওই পেশেন্টের যদি এইচআইভি ইনফেক্টেড, সেই পেশেন্ট যদি এইচআইভি ইনফেক্টেড থাকে তার ক্ষেত্রে, অথবা কার ক্ষেত্রে, যে তার মানে একজন সে খুব রিসেন্টলি টিউবারকুলোসিস আক্রান্ত কোনো ব্যক্তির ক্লোজ কন্ট্যাক্টে গেছে, এই ধরনের হিস্ট্রি যদি থাকে, দুইটা ক্যাটাগরিতে যদি থাকে এবং তার যদি 5 মিলিমিটার অর মোর হয় ইনডিউরেশন, তাহলে সে পজিটিভ। আদারওয়াইজ অন্যান্য সাধারণ মানুষের জন্য এটা নেগেটিভ, ইটস নট পজিটিভ। আরেকটা হচ্ছে 10 মিলিমিটার যদি ইনডিউরেশন হয়, 10 মিলিমিটার অথবা তার চেয়ে বেশি কিন্তু 15 মিলিমিটারের কম, তখন সাধারণ লোকের জন্য এটা নেগেটিভ। কিন্তু পজিটিভ কাদের ক্ষেত্রে? যেমন হেলথ পার্সোনাল যারা এগুলি নিয়ে মানে টিউবারকুলোসিস পেশেন্ট নিয়ে কাজ করছে তারা, অথবা ইনজেক্টেবল ড্রাগ অ্যাবিউজার যারা, তাদের জন্য। অথবা দেখা গেছে যে একটা এরিয়া আছে, সেই এরিয়াতে টিউবারকুলোসিস এপিডেমিক, মানে খুব টিউবারকুলোসিস হচ্ছে, ওভার ক্রাউডি এরিয়া, এবং হিস্ট্রি আছে যে এখানে অনেক লোকের টিউবারকুলোসিস হয়। যদি ওই এরিয়া থেকে কোনো লোক আসে, তার যদি ইনডিউরেশন 10 মিলিমিটার অথবা তার বেশি কিন্তু 15 মিলিমিটারের কম পাওয়া যায়, তাহলে সেটা পজিটিভ। আর 15 মিলিমিটার বা তার বেশি যখন হবে তখন সবার জন্যই সেটা পজিটিভ, সেটা সাধারণ লোকের জন্য, তখন আর কোনো ক্রাইটেরিয়া নেই। এটা হচ্ছে টিউবারকুলিন স্কিন টেস্টের ইন্টারপ্রিটেশন। আর ব্লাড টেস্ট যেটা করা হয় যে এটা আমাদের খুব বেশি করা হয় না। এটার নাম হচ্ছে তোমার ইন্টারফেরন গামা রিলিজ অ্যাসে ব্লাড টেস্ট। এটা শুধু নামটা জেনে রাখো। এই টেস্টের মাধ্যমেও প্রাইমারি ইনফেকশন ডিটেক্ট করা যায়। আইদার টিউবারকুলিন স্কিন টেস্ট অথবা যেটা আমি আগেই বলছি, অথবা ব্লাড টেস্ট। এটার মাধ্যমে যদি পজিটিভ হয়, ইট ডাজন্ট মিন যে এই পেশেন্ট ডিজিজ। যখনই আমরা এই টিউবারকুলিন টেস্ট পজিটিভ পাবো, তখন আমরা যেটা করব সেটা হচ্ছে চেস্ট এক্সরে এবং এই স্পোটাম ইনভেস্টিগেশন করব। তো চেস্ট এক্সরে মধ্যে যদি আমরা কোনো ধরনের প্রাইমারি লেশন ফোকাই পাওয়া যায়,
তখন আমরা সাসপেক্ট করব যে সে টিউবারকুলোসিস। আর এটা কনফার্ম করার জন্য গিয়ে ব্যাকটেরিওলজিক্যাল ইনভেস্টিগেশন করা হয় সাধারণত স্পোটাম দিয়ে। স্পোটাম মানে কফ কালেকশনের মাধ্যমে, স্পোটাম কালেকশনের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের পরীক্ষা করে থাকি। একটা হচ্ছে স্মেয়ার টেস্ট, ব্যাকটেরিওলজিক্যাল স্মেয়ার টেস্ট ফর এএফবি, যেটাকে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস এর একটা নাম আমরা জানি যে অ্যাসিড ফার্স্ট বেসিলাই। তো এটা একটা স্মেয়ার টেস্ট করা হয়, অথবা কালচার, অথবা এখন যে আধুনিক পরীক্ষা আমরা সর্বাগ্রে করতে পারছি সেটা বাংলাদেশে হচ্ছে, সেটা হচ্ছে জিন এক্সপার্ট মেশিনের মাধ্যমে জিন এক্সপার্ট টেস্ট আমরা ডাইরেক্টলি ডিটেক্ট করি, এবং ড্রাগ রেজিস্ট্যান্সও এটার মাধ্যমে নির্ধারণ করা যায়। তো এটা হচ্ছে যে সরাসরি আমরা মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস ডিটেক্ট করতে পারি স্পোটামের মাধ্যমে। স্পোটাম ছাড়াও আমরা অন্যান্য যদি এক্সট্রা পালমোনারি টিউবারকুলোসিস হয়, তার তো আর স্পোটাম প্রোডাকশন হয় না। এবং লিফ নোডে যদি হয় তখন আমাদের এফএনএসির মাধ্যমে যেটা কালেকশন করে, সেখানেও আমরা স্মেয়ার টেস্ট ফর মাইক্রোবায়োলজি, কালচার অথবা জিন এক্সপার্টের মাধ্যমে করতে পারি। যদি নার্ভাস সিস্টেমে হয় তাহলে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড সিএসএফ কালেকশনের মাধ্যমে আমরা করতে পারি। অ্যাবডোমিনাল হলে আমরা অ্যাসেটিক ফ্লুইড এসপিরেশনের মাধ্যমে করতে পারি। হ্যাঁ, বোনে হলে আমরা এক্সরে এর মাধ্যমে করতে পারি, অথবা অ্যাবসেস থাকলে অ্যাবসেস এর পাস নিয়ে সেটাকে পরীক্ষা করতে পারি, এগুলি। আর আরেকটা যেটা জানতে চেয়েছো যে চেস্ট এক্সরেতে আসলে প্রাইমারি ফোকাস যদি ডেভেলপ করে তখন যেই একটা পেচি অপাসিটি যেটাকে আমরা বলি, কমনলি বোঝা যায় যে জিনিসটা, সেটা পাওয়া যায় উইথ ক্যাভিটেশন। তো সাধারণত লাংসের প্রাইমারি মানে প্রাইমারি ডিজিজ স্টেজে যেই নিউ কেসে যেই ইয়েটা ফোকাইটা পাওয়া যায়, সেটা সাধারণত লাংসের অ্যাপেক্স রিজিয়নে থাকে। সেটা পোস্টেরিয়র সেগমেন্টের এপিক্যাল রিজিয়নে, আপার লোবের এপিক্যাল এবং পোস্টেরিয়র সেগমেন্টে পাওয়া যায়। আর যদি এটা রিঅ্যাক্টিভেটেড কোনো কেস হয়, তাহলে সেটা লোয়ার লোবে পাওয়া যায়, এবং ইউজুয়ালি সেটা রাইট লাংসে বেশি। আর যদি লিম্ফ নোড ইনভলভ হয়, তাহলে মিডিয়াস্টিনাল লিম্ফেডেনাইটিস এর শ্যাডো, সেটা আমরা দেখতে পাই চেস্ট এক্সরেতে। হ্যাঁ, এই হচ্ছে এক্সরে। আর মিলিয়ারি টিউবারকুলোসিস এর ক্ষেত্রে যদি লাংসে কোনো ফাইন্ডিংস থাকে, তখন দেখা যায় যে মিলিয়ারি শ্যাডো, মাল্টিপল মিলিয়ারি শ্যাডো, খুব ছোট ছোট, এটা পরিষ্কার বোঝা যায়। আসলে এক্সরে না দেখিয়ে শুধু মুখে বললে এটা তোমাদের জন্য খুব বেশি হেল্পফুল হবে না। এক্সরে যদি থাকতো বা এক্সরে সরাসরি দেখানো যায়, তখন বোঝা যায় আর কি। এটা খুব টিপিক্যাল মিলিয়ারি শ্যাডো গুলি পাওয়া যায় হোল লাংসেই, খুব স্মল মিলিয়ারি শ্যাডো এগুলি পাওয়া যায়। এবং সাথে যদি তোমার ব্যাকটেরিওলজিক্যালি কনফার্মেটরি কেস হয়, তখন তো আমরা মোটামুটি ভাবে নিশ্চিত হয়েই যাই যে সে ক্লিনিক্যালি কনফার্মড কেস, তখন আমরা ওইভাবে ট্রিটমেন্ট শুরু করি। এ হচ্ছে মোটামুটি একটা সিম্পল ইন্টারপ্রিটেশন যেটা তোমাদের জন্য প্রয়োজন। স্যার, টিউবারকুলোসিস এর ট্রিটমেন্ট রেজিমেন্টটা তাহলে আমাদের জন্য বলবেন? এখন যেটা আসছে যে ডায়াগনোসিসের পরে ট্রিটমেন্ট অবশ্যই শুরু করতে হবে, এবং ট্রিটমেন্ট শুরু করার একটা উদ্দেশ্য আছে, এইম অফ ট্রিটমেন্ট আমরা কেন শুরু করবো? একটা হচ্ছে যে টু কিওর দ্য পেশেন্টকে সুস্থ করে তোলার জন্য, আরেকটা হচ্ছে টু প্রিভেন্ট দ্য ফার্দার কোর্স অফ ডিজিজ, আরেকটা হচ্ছে টু প্রটেক্ট দ্য আদার পিপল ফ্রম ইনফেক্টেড পারসন যাতে ছড়াতে না পারে। এই মোটামুটি এগুলি হচ্ছে উদ্দেশ্য। এখন ট্রিটমেন্ট রেজিমেন আমরা কিভাবে ক্যাটাগরাইজ করব? আমি আগে একবার বলেছিলাম যে WHO একটা ক্যাটাগরি করে দিয়েছে, একটা হচ্ছে ক্যাটাগরি 1 আর একটা ক্যাটাগরি 2। ক্যাটাগরি 1 এ হচ্ছে অল নিউ কেসেস ইনক্লুডিং পালমোনারি এন্ড এক্সট্রা পালমোনারি, যেটা আইদার ব্যাকটেরিওলজিক্যালি কনফার্মড অর ক্লিনিক্যালি ডায়াগনোসড কেস। আর ক্যাটাগরি 2 হচ্ছে রিট্রিটমেন্ট, রিল্যাপস অর যারা ডিফল্ট কেস অর্থাৎ লস হয়ে গেছে ট্রিটমেন্ট প্রসিডিউর থেকে, তারা। এখন ক্যাটাগরি 1 এর ক্ষেত্রে আমরা সাধারণত যে রেজিম ইউজ করি, এটাকে সাধারণত এফডিসি বা ফিক্সড ডোজ কম্বিনেশন ড্রাগ আমরা ইউজ করে থাকি। ক্যাটাগরি 1 এর ক্ষেত্রে সাধারণত আমাদের দুইটা ফেজে আমরা ট্রিটমেন্টটা দিয়ে থাকি, এবং এটা সবার জন্য একই রকম। নিউ কেসের ক্ষেত্রে দুইটা ফেজের, একটা হয়
ইনিশিয়াল ফেজ বা ইন্টেন্সিভ ফেজ, আরেকটা হচ্ছে কন্টিনিউশন ফেজ। ইনিশিয়াল বা ইন্টেন্সিভ ফেজটা হয় নিউ কেসের ক্ষেত্রে 2 মাস, আর যদি রিল্যাপস হয় বা রিট্রিটমেন্ট তাহলে সেটা হবে 3 মাস। আর কন্টিনিউশন ফেজে আমরা 4 থেকে 7 মাস 8 মাস পর্যন্ত দিয়ে থাকি। এখন ইন্টেন্সিভ ফেজে আমরা কোন ড্রাগগুলি ইউজ করি? ক্যাটাগরি 1 পেশেন্টের ক্ষেত্রে আমরা 4 ধরনের ড্রাগ, যেটা রিফাম্পিসিন, আইসোনিয়াজাইড, ইথামবিউটল এবং পাইরাজিনামাইড, যেটাকে বলা হয় এখন কমনলি, যেটা তোমরাও শুনে থাকবে নাম, যে রিমস্টার 4-FDC। এটা অ্যাকর্ডিং টু ওয়েট আমরা নির্ধারণ করে থাকি ডোজ, শিডিউল ডোজটা কিরকম হবে। তো এই 4টা ড্রাগের কম্বিনেশনে রিমস্টার 4-FDC অর্থাৎ 4টা ড্রাগের ফিক্সড ডোজ কম্বিনেশন এখানে থাকে। এটা নিউ কেসে 2 মাস এবং রিল্যাপস বা রিকারেন্ট কেসে 3 মাস টানা খেতে হবে। এবং কন্টিনিউশন ফেজে গিয়ে যে শুধু 2টা ওষুধ থাকবে, সেটা হচ্ছে রিফাম্পিসিন এবং আইসোনিয়াজাইড। এটা হচ্ছে রিমস্টার 2-FDC নামে পাওয়া যায়। এবং এগুলি সব আমরা আমাদের দেশে সরকারিভাবে বিতরণ করা হয় ফ্রি অফ কস্ট। এটা তোমাদের জেনে রাখাটা জরুরি। একদম ফ্রি অফ কস্ট, এটা কোনো ইয়ে নাই। বিভিন্ন এনজিওর মাধ্যমেও এখন ঘরে ঘরে প্রায় মানুষের বাড়ির কাছে কাছে সেন্টার, সেগুলি থেকে ডিস্ট্রিবিউট করা হয়। এটা হচ্ছে ক্যাটাগরি 1 এর ট্রিটমেন্ট। আর ক্যাটাগরি 2 তে যখন আমরা যাব, তখন আমাদের সেকেন্ড লাইন কিছু ড্রাগ আছে, যেমন তোমার হচ্ছে কেপ্রিমাইসিন, তারপর এমিকেসিন, তারপর হচ্ছে স্ট্রেপ্টোমাইসিন, এগুলি ইনজেক্টেবল আকারে। এখন রিসেন্ট WHO গাইডলাইন অনুযায়ী যখন রিট্রিটমেন্ট আমরা শুরু করব, তখন আমাদেরকে বলা হচ্ছে, মানে যে গাইডলাইনটা আসছে সেটাতে বলা হচ্ছে যে যদি পালমোনারি টিউবারকুলোসিস ব্যাকটেরিওলজিক্যালি কনফার্মড পজিটিভ অথবা এক্সট্রা পালমোনারি টিউবারকুলোসিস যদি থাকে ক্যাটাগরি 2 এর রিট্রিটমেন্টের ক্ষেত্রে, তখন তাকে দিতে হবে এই 4-FDC ড্রাগ উইথ লিভোফ্লক্সাসিন, অর্থাৎ ফ্লোরোকুইনোলন গ্রুপের লিভোফ্লক্সাসিনকে এখন অ্যাড করা হয়েছে। এবং এটা টানা তোমার হচ্ছে 6 মাস খেতে হবে এই কম্বিনেশনটা। আর যদি রিট্রিটমেন্টের ক্ষেত্রে যদি তোমার ওই সাথে ইয়ে থাকে, মানে অন্যান্য এক্সট্রা পালমোনারি টিউবারকুলোসিসের মধ্যে টিউবারকুলার মেনিনজাইটিস বা বোন টিউবারকুলোসিস বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম টিউবারকুলোসিস যদি হয়, তাহলে এই কম্বিনেশনটাই অর্থাৎ রিমস্টার 4-FDC এবং ইয়েটা লিভোফ্লক্সাসিন, এটা 12 মাস খেতে হবে। এটা হচ্ছে রিট্রিটমেন্ট। আর ক্যাটাগরি 2 এর ক্ষেত্রে মানে ট্রিটমেন্ট ফেইল, দেখা গেছে যে আমাদের যেই কম্বিনেশন ইউজুয়াল ড্রাগগুলি আছে সেটা ট্রিটমেন্ট ফেইল হলো, অথবা কোনো একজন ডিফল্ট হয়ে গেল, অথবা দেখা গেল যে ড্রাগ রেজিস্ট্যান্ট তৈরি হলো, তখন সেই ক্ষেত্রে আমরা ইনজেক্টেবল ড্রাগ হিসেবে আমাদের দেশে স্ট্রেপ্টোমাইসিন পাওয়া যায়, আমরা ইনজেকশন স্ট্রেপ্টোমাইসিন মাধ্যমে চিকিৎসা করি। এটা অ্যাকর্ডিং টু ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন, এটা ডিউরেশনটা ঠিক করা। অনেক সময় হসপিটালাইজেশন দরকার হয় এইসব পেশেন্টের। এই হচ্ছে মোটামুটি ট্রিটমেন্ট প্রোটোকল। স্যার, এই ড্রাগগুলোর তো কিছু কিছু সাইড ইফেক্ট থাকে, স্যার এদের সাইড ইফেক্ট গুলো সম্পর্কে যদি একটু আলোচনা করতেন। সব ড্রাগের আসলে খুব বেশি সাইড ইফেক্ট নেই, যাদের সাধারণত খুব বড় ধরনের সমস্যা নেই বডিতে, স্পেশালি লিভার এবং কিডনি যাদের নর্মাল আছে তাদের খুব বেশি সাইড ইফেক্ট হয় না। কমনলি মোটামুটি ভাবে যে সমস্ত সাইড ইফেক্ট হয় সেটা হচ্ছে যে প্রথমে নশিয়া, ভমিটিং হতে পারে এই ড্রাগ শুরু করার সাথে সাথে, ভার্টিগো হতে পারে, আর যেটা হয় যে আনএক্সপ্লেইনড লিভার এনজাইমটা ইনক্রিজ করে। যখন আমরা লিভার ফাংশন টেস্ট করব, তখন লিভার এনজাইম যেমন এইচজিপিজি বা এইচজিওটি যদি আমরা টেস্ট করি, সেটা রেইজ করতে পারে, অনেকের জন্ডিস দেখা দেয়। মূলত নশিয়া এবং ভমিটিংটাই কমন হয় অনেকের ক্ষেত্রেই। আবার ডিলেড কমপ্লিকেশনে বা 2 মাস ওষুধ খাওয়ার পরে ইনস্টিটিউট ফেজের কিছু ভিতরেই
দেখা যায় যে কারো কারো ক্ষেত্রে কনফিউশন বা শারীরিক দুর্বলতা এগুলি তৈরি হতে পারে। খুব বেশি ফ্যাটাল সাইড ইফেক্ট তৈরি হয় না, যদিও আছে, কিন্তু আমরা তেমন পাই না আর কি। আসলে সাইড ইফেক্ট গুলি যদি আমরা খুব বেশি বলি তাহলে পেশেন্টরা এই ওষুধগুলি খেতেও চায় না। এমনিতেও তোমরা জানো হয়তো যে টিবির অ্যান্টি টিবি ড্রাগ যেটা রেজিম তৈরি করা হয় 4 FDC 2 FDC দিয়ে, এগুলি অনেক বড় বড় ঔষধ এবং 3টা 4টা একসাথে খেতে হয় খালি পেটে। এগুলি খাওয়াটাই আসলে মানুষের জন্য কষ্টকর। যখন নিজেও চিন্তা করি তখন দেখা যায় যে আসলে খুব হ্যাজার্ডাস একটা বিষয় এটা, কিন্তু তারপরেও তাদেরকে মোটিভেট করে কাউন্সিলিং করে খাওয়াতে হয়। সেই জন্য সাইড ইফেক্ট যা আছে সেগুলি মূলত তেমন আমরা পাইনি, খুব সিরিয়াস সাইড ইফেক্ট আমাদের হয়নি। তারপরেও হেপাটাইটিস, রেনাল ফেলিওর এগুলি পর্যন্ত হয়ে যেতে পারে। এগুলি আমাদের জানার জন্য বা শেখার জন্য বলা আর কি। এই মোটামুটি এবং সেন্ট্রাল নার্ভাস সিস্টেম যদি এফেক্ট হয় তাহলে কনফিউশন বা এই যে তোমার হচ্ছে সিজার, কনভালশন এগুলিও হতে পারে। এগুলি আমরা পাইনি আর কি, কিন্তু এগুলি বলা আছে যে হতে পারে, খুব রেয়ার। এই হচ্ছে মোটামুটি সাইড এফেক্ট। স্যার বর্তমানে একটা খুব বার্নিং ইস্যু যেটাকে আমরা বলতে পারি স্যার, মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট টিউবারকুলোসিস। স্যার এটা কখন ডেভেলপ করতে পারে বা কি কি ড্রাগ রেজিস্ট্যান্ট হলে আমরা মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট বলতে পারি? ইটস ভেরি ইম্পর্টেন্ট নাওয়াডেজ, স্পেশালি আমাদের মতো লো সোশিওইকোনমিক কান্ট্রিগুলিতে আমরা এই ড্রাগ রেজিস্ট্যান্ট টিউবারকুলোসিস পাচ্ছি এবং এবং এটা খুব কনসার্ন। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে শুরু করে অন্যান্য যেসব স্বাস্থ্য সম্পর্কিত সংস্থা আন্তর্জাতিকভাবে আছে এবং আমাদের দেশেও আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় বলো বা স্বাস্থ্য অধিদপ্তর, আমাদের দেশের সরকার, আমরা স্বাস্থ্য ব্যবস্থায় যারা আছি এবং এগুলি নিয়ে কাজ করছি, আমরা খুবই কনসার্ন। এখন ড্রাগ রেজিস্ট্যান্ট আমরা কখন বলবো? ড্রাগ রেজিস্ট্যান্টের মধ্যে বিভিন্ন ক্যাটাগরি আছে। আমরা যদি বলি যে ড্রাগ রেজিস্ট্যান্স, মনো ড্রাগ রেজিস্ট্যান্স মানে হচ্ছে যে কোনো একটা অ্যান্টিটিউবারকুলার ড্রাগ আইদার যে কোনোটাই হোক যদি রেজিস্ট্যান্ট থাকে তার, হ্যাঁ, তখন তাকে আমরা মনো ড্রাগ রেজিস্ট্যান্ট। আরেকটা হচ্ছে পলি ড্রাগ রেজিস্ট্যান্ট। পলি ড্রাগ রেজিস্ট্যান্ট হচ্ছে, আমরা জানি যে এনটিটিভি ড্রাগের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট ড্রাগ হচ্ছে রিফাম্পিসিন এবং আইসোনিয়াজাইড। এই দুইটা ছাড়া যদি অন্য কোনো ড্রাগ রেজিস্ট্যান্ট হয় এক বা একাধিক, তখন এটাকে পলি ড্রাগ রেজিস্ট্যান্ট বলবো। মনো ড্রাগ রেজিস্ট্যান্ট বা পলি ড্রাগ রেজিস্ট্যান্ট ইজ নট আওয়ার কনসার্ন। এটা আমাদের জন্য খুব বিপদ ডেকে আনে না। খুব বিপদ যেটা ডেকে আনে সেটাকে আমরা বলি মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট। মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট হচ্ছে সেই রেজিস্ট্যান্স যখন তোমার এই আইসোনিয়াজাইড এবং রিফাম্পিসিন দুইটাই রেজিস্ট হয়ে যাবে, এবং এটা ডেভেলপ করলে আমাদের হাতে আসলে চিকিৎসা করার মতো তেমন কিছুই আর থাকে না। এটা খুব ভয়াবহ কন্ডিশন। এই মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্টের পরে আবার আরেকটা সিচুয়েশন তৈরি হতে পারে, সেটা হচ্ছে এক্সটেন্ডেড ড্রাগ রেজিস্ট্যান্ট, যেটাকে এক্সডিআর টিবি বলা হয়। এক্সটেন্ডেড ড্রাগ রেজিস্ট্যান্ট কখন আমরা বলবো? মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট প্লাস ওয়ান অফ কুইনোলন, যেমন আমরা কুইনোলন গ্রুপের ফ্লোরোকুইনোলন গ্রুপের কোনটা ইউজ করছি এনটিটিভির জন্য? লিভোফ্লক্সাসিন। ধরো লিভোফ্লক্সাসিন সাথে মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট এবং সাথে অন্য আরেকটা সেকেন্ড লাইন যে ড্রাগ আছে আমাদের ক্যাটাগরি 2 এর জন্য, তার মধ্যে থেকে যদি যে কোনো একটা রেজিস্ট্যান্ট পাওয়া যায় তখন এটাকে আমরা বলবো এক্সটেন্ডেড ড্রাগ রেজিস্ট্যান্স। এই হচ্ছে মূলত ড্রাগ রেজিস্ট্যান্সের ক্যাটাগরি। তার মধ্যে মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স নিয়েই আসলে আমাদের যত দুশ্চিন্তা এবং যত বেশি কনসার্ন, যত বেশি মানে কাজ করা, রিসার্চ স্টাডি সমস্ত কিছু কিন্তু এই মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স নিয়ে হচ্ছে। স্যার যখন হচ্ছে স্যার মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট হয়ে যাবে স্যার, তখন আমরা কি ধরনের মেজার নিব? মেজার বলতে আসলে যখন মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট হয়, মাল্টি ড্রাগ তো সাধারণত আইসোনিয়াজাইড এবং রিফাম্পিসিন, যেটা যে দুইটা ড্রাগ রেজিস্ট্যান্ট হয়ে যায়, যদি এটা হয়ে যায় তখন আসলে আমাদের সামনে খুব বেশি অপশন থাকে না। তখন আমরা ওই বাকি যে ড্রাগগুলি আছে তার মধ্যে ইথাম্বিউটল এবং ইনজেক্টেবল যে ড্রাগ স্ট্রেপ্টোমাইসিন, এগুলি ইউজ করার মাধ্যমে তাকে পেশেন্টকে আমরা ওভারকাম করার চেষ্টা করি। এবং এটা একটা লং টার্ম ট্রিটমেন্ট। অনেক সময় দেখা যায় যে
আরেকটা জিনিস যেটা বলি যে মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট কিন্তু ইনফেকশাস, সে কিন্তু ছড়াবে, টিউবারকুলোসিস টিবি ছড়াবে। সেই জন্য আমাদের সবসময় টার্গেট থাকে মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট কেস পাওয়া গেলেই আমরা হসপিটালাইজ করে, আমাদের কিছু কিছু সেন্টার আছে যেখানে সুনির্দিষ্টভাবে স্পেশালি চেস্ট হসপিটাল বা জাতীয় বক্ষব্যাধি হসপিটালে একটা স্পেশাল ইউনিটি আছে যে মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট কেসগুলি ওখানে অ্যাডমিট করে ওখানে ট্রিটমেন্ট করার জন্য। তখন আমরা ইথামবিউটল ফার্স্ট লাইন ড্রাগের আর সেকেন্ড লাইন ড্রাগের এই স্ট্রেপ্টোমাইসিন এগুলির মাধ্যমে অ্যাকর্ডিংলি চিকিৎসাটা দিয়ে থাকি। স্যার, টিবি ড্রাগের সাথে স্টেরয়েড ইউজ করাটা স্যার কতটুকু যুক্তিযুক্ত, বা আমরা কখন স্টেরয়েড থেরাপি এর সাথে দিই? স্টেরয়েড আসলে তোমরাও জানো যে এটা একটা ইমিউনো সাপ্রেসিভ ড্রাগ। যখন নর্মাল ব্যাকটেরিওলজিক্যালি কনফার্ম বা ক্লিনিক্যালি ডায়াগনোজ টিউবারকুলোসিস থাকে তখন আমরা কিন্তু এই স্টেরয়েড ইউজ করি না সাধারণত, কারণ স্টেরয়েড তখন ফ্লেয়ার আপ করতে পারে টিবি ডিজিজটাকে। সাধারণত যেহেতু এটা একটা ইমিউনো সাপ্রেসিভ এজেন্ট বা ড্রাগ, তখন যেই ইমিউন রিয়াকশন সেটাকে যদি সাপ্রেশন করে দেয় তখন কিন্তু এটা ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। কখন আমরা স্টেরয়েড ইউজ করব? যখন টিউবারকুলোসিস উইথ কমপ্লিকেশন, যে কমপ্লিকেশনগুলি আমরা একটু আগে আলোচনা করলাম, সেই কমপ্লিকেশনগুলি যদি থাকে তখন অ্যাকর্ডিং টু পেশেন্ট কন্ডিশন আমরা স্টেরয়েড ইউজ করে থাকি। আইদার প্লুরাল ইফিউশন অথবা সাইটিস অথবা টিউবারকুলার মেনিনজাইটিস অথবা স্পটস ডিজিজ যদি ডেভেলপ করে, বা লিম্ফোডেনাইটিস, লিম্ফ নোড টিউবারকুলোসিস যেটা, এগুলি যদি থাকে তখন অ্যাকর্ডিং টু সিচুয়েশন এবং পেশেন্ট কন্ডিশন আমরা স্টেরয়েড ইউজ করতে পারি বা ইউজ করি সাধারণত। আদারওয়াইজ যদি নর্মাল অ্যাক্টিভ টিবিতে উইদাউট কমপ্লিকেশন স্টেরয়েড ইউজ করা হয় তখন যেটা বললাম যে ইমিউনো সাপ্রেশন তৈরি করে, তখন কিন্তু আরো ক্ষতির কারণ দাঁড়াতে পারে বা ফ্লেয়ার আপ করতে পারে, এটাও মাথায় রাখতে হবে। সেই জন্য স্টেরয়েড ইউজ খুব কশাসলি করতে হবে টিবি পেশেন্টের ক্ষেত্রে। অনেক সময় টিউবারকুলোসিস পেশেন্টের দেখা যায় যে জন্ডিস ডেভেলপ করে, তো সেই ক্ষেত্রে আমরা কি করব? এটা ওই যে একটু আগে বললাম যে সাইড ইফেক্ট, ড্রাগের যে অ্যাডভার্স রিঅ্যাকশন বা অ্যাডভার্স ইফেক্ট, সেটার কারণে ওই আনএক্সপ্লেইনড লিভার এনজাইম রেইজ করে আমরা পাই। তো সেটারই ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন হচ্ছে জন্ডিস। যখন জন্ডিস ডেভেলপ করবে তখন প্রাইমারি স্টেজে আমরা ড্রাগ স্টপ করব না। আমরা সাধারণত জানি যে কোন ওষুধটার কারণে লিভার এনজাইম বা হেপাটাইটিস ডেভেলপ করতে পারে, সেটা আইসোনিয়াজাইড। তখন আমরা এই আইসোনিয়াজাইডটাকে স্টপ করে অন্য কম্বিনেশন দিয়ে স্টার্ট করব, যাতে তার যে হেপাটাইটিস হলো সেটা রিলিভ হয়ে যায়। এক্ষেত্রে এটাই একমাত্র অপশন। যদিও খুব বেশি হয় না, তারপরে যদি হয় আমরা এইভাবে একটা ড্রাগ বাদ দিয়ে অন্য রেজিম ইউজ করবো আর কি। স্যার, আমরা কমেন্টের মাধ্যমে একটি প্রশ্ন পেয়েছি যে এপিডিডাইমাল টিউবারকুলোসিসের এক্সাক্ট ট্রিটমেন্ট প্রোটোকলটা কি হবে, জানতে চাইছেন। ইপিডিডাইমাল টিউবারকুলোসিস, এটার ট্রিটমেন্ট প্রোটোকল ওই যে এক্সট্রা পালমোনারি টিউবারকুলোসিস এর প্রোটোকল। যদি নিউ কেস হয়ে থাকে, ইপিডিডাইমাল টিউবারকুলোসিস যদি ব্যাকটেরিওলজিক্যালি কনফার্মড কেস হয়ে থাকে, তাহলে ওই আমাদের যেই ফিক্সড ডোজ কম্বিনেশন ড্রাগ আছে, 4টা ড্রাগের কম্বিনেশন, সেটা দিতে হবে। সাথে এই ক্ষেত্রে স্টেরয়েড দিতে হবে। Until and otherwise this patient has no comorbidity that can flare up by this steroid, অর্থাৎ স্টেরয়েড ডায়াবেটিস বা হাই প্রেশার যদি থাকে তখন কিন্তু এই পেশেন্টকে দেওয়া যাবে, কারণ তার ওইগুলি আবার স্টেরয়েডের কারণে সুগার রাইজ করতে পারে, প্রেশার বেড়ে যেতে পারে, বা স্টেরয়েডের কারণে ক্ষতিগ্রস্ত হয়, এই ধরনের যদি কোনো সিচুয়েশন থাকে স্টেরয়েড দেওয়া যাবে না। বাট অন্য ক্ষেত্রে এনটিটিভি ড্রাগ যে ফিক্সড ডোজ কম্বিনেশন ড্রাগ, 4টা ড্রাগের, সেটা অ্যাজ ইউজুয়াল যে ইনিশিয়াল ফেজ এবং কন্টিনিউশন ফেজ এভাবে মেনটেন করে, প্লাস স্টেরয়েড, এবং অ্যাকর্ডিং টু আদার ক্লিনিক্যাল সিমটম, আদার কোনো
ট্রিটমেন্ট প্রোটোকল আমরা ফলো করতে পারি। কিন্তু ফেক সিলেক্টিভ হচ্ছে যে এনটিটিভি উইথ এবং স্টেরয়েড দুটোই দিতে হবে। স্যার টিউবারকুলোসিসকে আমরা কিভাবে প্রিভেন্ট করতে পারি? প্রিভেনশনের জন্য কি স্টেপ আমরা নিতে পারি? আসলে প্রিভেনশন তো খুব যে একদম অ্যাকুরেটলি করা যায় তা তো না, কারণ এটা একটা এয়ারবর্ন ডিজিজ আমরা সবাই জানি। কিন্তু টিবি যেসব ক্ষেত্রে ছড়ায়, যেসব ফ্যাক্টরগুলি কাজ করে সেগুলি আমরা মানে ডেভেলপমেন্ট করতে পারি। ঘটাতে পারলে আমরা টিবিটাকে কিছুটা হলেও আমরা কমাতে পারি, বাট নট 100% প্রিভেন্টিভ ডিজিজ। এটা 100% প্রিভেন্ট করা যাবে না। যেমন আমাদের হেলথ প্রমোশন, যে আমরা যে জিনিসটা দেখি যে ফ্যাক্টরস এর মধ্যে ম্যাল নিউট্রিশন, আন্ডার নিউট্রিশন একটা ওয়ান অফ দ্য মানে প্রিন্সিপাল কজ ইন আওয়ার কান্ট্রি টু ডেভেলপ টিউবারকুলোসিস। টিউবারকুলোসিস কিন্তু এই আন্ডার নারিশড বা ম্যাল নারিশড লোকদের বেশি হয়। তো আমরা দেখা গেছে যে তাদের এই হেলথ প্রমোশন যদি ঘটাতে পারি, তাদের নিউট্রিশনাল স্ট্যাটাস যদি ডেভেলপ করতে পারি, তখন এটাকে অনেকাংশেই রোধ করা সম্ভব। আরেকটা হচ্ছে এনভায়রনমেন্টাল প্রমোশন বা পরিবেশগত যেই বিষয়গুলি, যেমন ওভার ক্রাউডেড এরিয়া আমাদেরকে চিহ্নিত করতে হবে যে যেসব এলাকায় টিবি বেশি হচ্ছে ওইসব এলাকায় ওভার ক্রাউডিং কিরকম, তার লিভিং কন্ডিশন কিরকম, তার যে কি বলে তোমার হচ্ছে হাউস হোল্ড এনভায়রনমেন্ট, যেমন ভেন্টিলেশন প্রপারলি আছে কিনা। যেমন আমাদের ঢাকায় বিভিন্ন স্ল্যাম গুলিতে যে ভেন্টিলেশনের যে অবস্থা, হয়তো তোমরা যদি সরেজমিনে বা সশরীরে কোনোদিন গিয়ে থাকো তাহলে দেখবে ভেন্টিলেশন ওয়ান অফ দ্য কজ যে এই টিবির মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস ছড়ানোর। এইগুলির ইমপ্রুভমেন্ট ঘটাতে পারি। এটা হচ্ছে গেল আমাদের ফ্যাক্টর। আরেকটা জিনিস হচ্ছে ভ্যাকসিন। ভ্যাকসিন সবার ক্ষেত্রেই আমরা দিতে পারবো না। ভ্যাকসিন তো সাধারণত জন্মের পরপরই দেওয়া শুরু হয়ে থাকে, এবং যেসব বাচ্চা আন্ডার 5 ইয়ার্স অফ এজ সে পর্যন্ত আমরা দিতে পারি। ভ্যাকসিন ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট প্রিভেন্টিভ ফ্যাক্টর। তবে এটা মাথায় রাখতে হবে, ভ্যাকসিন কিন্তু তোমার অ্যাক্টিভ টিবি ডিজিজকে প্রিভেন্ট করতে পারবে না, আর প্রাইমারি টিবি ইনফেকশনকে প্রিভেন্ট করতে পারবে না। মানে তুমি আমি যারা আমরা ভ্যাকসিনেটেড তারা কিন্তু এই ইনফেক্টেড হতে পারি। ভ্যাকসিনটা কাজ করে কখন, যদি আমাদের এই প্রাইমারি ইনফেকশনটা টিবি ডিজিজ ডেভেলপ করতে যায়, তখন এই ভ্যাকসিনটা তার এগেনস্টে ইমিউন রিঅ্যাকশন তৈরি করে, ওইখানে কাজ করে। তো ভ্যাকসিন একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আরেকটা হচ্ছে কেমোপ্রোফাইলেক্সিস। কেমোপ্রোফাইলেক্সিস বলতে আমরা এন্টিটিভি ড্রাগ ইউজ করতে পারি, সেটাও আন্ডার 5 চিলড্রেনের ক্ষেত্রে, সেটা বড়দের জন্য প্রযোজ্য না। কেমোপ্রোফাইলেক্সিস আমরা দিতে পারি শুধু সিঙ্গেল ডোজ, এই আইসোনিয়াজাইড আমরা ইউজ করতে পারি কেমোপ্রোফাইলেক্সিস হিসেবে আন্ডার 5 চিলড্রেন। কাদের জন্য? যেসব এলাকায় টিবির বার্ডেন বেশি, টিবির প্রকোপ বেশি, তাদেরকে আমরা কেমোপ্রোফাইলেক্টিক ড্রাগ হিসেবে আইসোনিয়াজাইড দিতে পারি টানা 6 মাস। সিঙ্গেল ড্রাগ হিসেবে এটা খেতে পারে। এই হলো মোটামুটি প্রিভেন্টিভ মেজার নেওয়ার মতো উপায়। যেটা আগেই বলছি, যেটা 100% প্রিভেন্ট করার উপায় নেই, বাট আমরা কিছুটা প্রকোপ কমানোর জন্য এই ব্যবস্থাগুলি নিতে পারি। স্যার অসংখ্য ধন্যবাদ স্যার এত চমৎকার একটি আলোচনার জন্য। স্যার এই আলোচনার সবশেষে যদি স্যার আপনার কিছু বলার থাকে সকলের উদ্দেশ্যে। হ্যাঁ, আমি আসলে এর আগেও তোমাদের এই অ্যাক্সিস মেডিকেল স্কুলে সেশন নিয়েছি। আমার খুব ভালো লাগছে যে তোমরা তোমাদের এত আগ্রহ জানার বিষয়ে। আমি আসলে তোমাদের সাথেই আবারও কোনো সেশন নিয়ে আসতে চাই, এবং তোমার মাধ্যমে যারা আজকে এই অ্যাক্সিস মেডিকেল স্কুলের মেম্বার, যারা ভিউয়ার্স, এবং আমাদের এই সেশনটা পুরোটা সময় নিয়ে দেখছে বা মাঝখানে ঢুকছে, তাদের সবাইকেই ধন্যবাদ জানাতে চাই। পাশাপাশি তোমাকেও ধন্যবাদ। আর যারা এটার অ্যারেঞ্জমেন্টে ছিল সবাইকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ, এবং আই উড লাইক টু বি উইথ ইউ ইন ফিউচার। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার, আপনারা এত ব্যস্ত সময়ের মাঝেও আমাদেরকে সময় দেওয়ার জন্য। সকলে যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আমাদের আজকের সেশনটিকে আমরা এখানেই শেষ করছি। শুভরাত্রি।